সুপ্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি রয়েছে, আগামীকাল তোমাদের পরীক্ষা রয়েছে। এই পরীক্ষার জন্য শেষ মুহূর্তের এসএকিউ টাইপ প্রশ্নপত্র নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, এসএকিউ টাইপের এমন কিছু প্রশ্ন তোমাদেরকে বলে দিচ্ছি উত্তর সহ, যা তোমাদের কালকের পরীক্ষায় আসতে চলেছে। তো তোমরা এই ভিডিওটা দেখতে দেখতে তোমার বন্ধুদেরকে প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে দাও এবং তোমরা একসাথে প্র্যাকটিস করতে শুরু করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। এই মুহূর্তে দেখো কোন কোন প্রশ্নগুলো রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাদের এগুলো পরীক্ষায় আসতে চলেছে। এই প্রশ্নই তোমরা দেবে কালকে পরীক্ষা। সেরা 100টি এসএকিউ টাইপ প্রশ্ন। দেখো প্রথম প্রশ্ন উত্তর সহ একবার ঝালাই করে নাও। শেষ মুহূর্তের সেরা প্রস্তুতি। প্রথম প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল? উত্তর দেখো, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1914 সালের 28শে জুলাই। যেহেতু উত্তর সহ আলোচনা করছি, তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না। খুব ভালোভাবে প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1914 সালের 28শে জুলাই। মনে রাখবে প্রথম বিশ্বযুদ্ধ কবে শেষ হয়? দেখো 1919 সালের 28শে জুন। একটা জিনিস ভালো করে মনে রাখো, 14তে শুরু হয়েছে, 19-এ শেষ। তাহলে 1914 সালের 28শে জুলাই শুরু, প্রথম বিশ্বযুদ্ধ 1919 সালের 28শে জুনে শেষ হয়। অর্থাৎ টানা 5 বছর, 14-5-19, 5 বছর কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ চলেছিল। মনে রাখবে। দেখো NAM এর একটি নীতি উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, NAM এর একটি গুরুত্বপূর্ণ নীতি হলো মৌলিক মানবিক অধিকার ও জাতিপুঞ্জের সনদে বর্ণিত উদ্দেশ্য ও লক্ষ্যের প্রতি মর্যাদা দেওয়া। মনে রাখতে হবে NAM এর একটি গুরুত্বপূর্ণ নীতি। নেক্সট প্রশ্ন দেখো, জোট নিরপেক্ষ আন্দোলনের দুজন মুখ্য প্রবক্তার নাম লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো মনে রাখবে, জোট নিরপেক্ষ আন্দোলন দুজন মুখ্য প্রবক্তা রয়েছে, একটা ভারতের এবং একটা হচ্ছে, দেখো আমরা ভারতেরটা বলছি। দেখো জোট নিরপেক্ষ আন্দোলনের দুজন মুখ্য প্রবক্তা হলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু এবং যুগোস্লাভিয়ার রাষ্ট্রপতি মার্শাল টিটো। ওকে, মনে রাখবে। নেক্সট প্রশ্ন, বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য সংখ্যা কত? উত্তর দেখো, বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনে সদস্য সংখ্যা হচ্ছে 120টি দেশ। ওকে, ক্লিয়ার। মনে রাখবে 120টি দেশ জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য নিয়েছে। ন্যাটো চুক্তি কবে স্বাক্ষরিত হয়? মনে রাখার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো ন্যাটো চুক্তি কবে স্বাক্ষরিত হয়? তো ন্যাটো চুক্তি অ্যাকচুয়ালি কি তোমাদেরকে একটু বলে দিই। মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটো চুক্তি গঠন করেছিল। ন্যাটো মানে হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এটা 1949 সালের 4ই এপ্রিল কিন্তু ন্যাটো চুক্তি স্বাক্ষরিত হয়। তারপরেই দেখো ওয়ারস চুক্তি কবে স্বাক্ষরিত হয়, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়ারস প্যাক্ট, তো এই ওয়ারস চুক্তি 1955 সালের 14ই মে। একটু ভালো করে মনে রাখো, ন্যাটো চুক্তির পাল্টা হিসেবে সোভিয়েত রাশিয়া কিন্তু ওয়ারস চুক্তি স্বাক্ষরিত করেছিল। মনে রাখবে, ন্যাটো চুক্তির পাল্টা হিসেবে ওয়ারস চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1955 সালের 14ই মে। তাহলে ন্যাটো চুক্তি আগে স্বাক্ষর করা হয়েছে এবং ওয়ারস চুক্তি তার পাল্টা হিসেবে 1955 সালের 14ই মে ওয়ারস চুক্তি সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে গঠন করা হয়। নেক্সট প্রশ্ন দেখো, কমিনফর্ম এই গঠনের উদ্দেশ্য কী ছিল? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। কমিনফর্ম গঠনের উদ্দেশ্য কী? দেখো বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টির কাজকর্মের মধ্যে সমন্বয় সাধন করাই হলো কমিনফর্ম গঠনের বিশেষ উদ্দেশ্য। নেক্সট প্রশ্ন, কমেকন কী জন্য গড়ে উঠেছিল? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিনফর্ম এগুলো পরীক্ষায় আসে। দেখো কমেকন কী জন্য গড়ে উঠেছিল? সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলির মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সংহতি বৃদ্ধির উদ্দেশ্যেই কমেকন গঠিত হয়েছিল। তাহলে সোভিয়েত ইউনিয়ন আর পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলির মধ্যে যাতে রাজনৈতিক এবং অর্থনৈতিক সংহতি বৃদ্ধি করা যায়, এর জন্য কমিকন গড়ে উঠেছিল। মনে রাখবে। ওয়ারস জোটের সচিবালয় কোথায় অবস্থিত? দেখো ওয়ারস জোটের সচিবালয় অবস্থিত মস্কোতে। ওয়ারস জোটের সচিবালয়। নেক্সট, ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল চুক্তি কবে অনুষ্ঠিত হয়? এখানে বানানটা একটু গোলমাল আছে, একটু দেখে নেবে। ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল চুক্তি, মনে রাখবে 1954 সালে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। মনে রাখবে কোন দেশ? ভারত আর চীনের মধ্যে। অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো জোট নিরপেক্ষ দেশগুলির প্রথম সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়? দেখো জোট নিরপেক্ষ যে দেশগুলি, তার প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় কায়রো শহরে। নেক্সট, জোট নিরপেক্ষ দেশগুলির প্রথম সম্মেলন কোন বছর অনুষ্ঠিত হয়? এটাও পরীক্ষায় আসার চান্স রয়েছে। জোট নিরপেক্ষ দেশগুলির প্রথম সম্মেলন 1959 সালে অনুষ্ঠিত হয়। নেক্সট প্রশ্ন দেখো, কোন বছর আনুষ্ঠানিকভাবে ঠান্ডা লড়াইয়ের অবসানের কথা ঘোষণা হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, 1990 সালের 2রা জুন কি হয়? আনুষ্ঠানিকভাবে ঠান্ডা লড়াইয়ের অবসানের কথা ঘোষণা করা হয়। নেক্সট প্রশ্ন, জর্জ মার্শাল কে ছিলেন? মনে রাখো জর্জ মার্শাল ছিলেন মার্কিন পররাষ্ট্র সচিব জর্জ মার্শাল। পরের প্রশ্ন, কিউবাতে কার নেতৃত্বে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়?
দেখো কিউবাতে ফিদেল কাস্ত্রো এর নেতৃত্বে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ফিদেল কাস্ত্রো সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। নেক্সট, দেতাত কথার অর্থ কী? অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে পারস্পরিক দ্বন্দ্বের পরিবর্তে সহযোগিতার বাতাবরণ সৃষ্টিকে দেতাত বলে। দেতাত কথার অর্থ হলো উত্তেজনা প্রশমনের নীতি। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত রাশিয়ার মধ্যে বা সোভিয়েত ইউনিয়নের মধ্যে পারস্পরিক যে ঝগড়া, যে দ্বন্দ্ব, এর পরিবর্তে যখন সহযোগিতার বাতাবরণ সৃষ্টি করা হয় তাকেই আমরা বলবো দেতাত। নেক্সট প্রশ্ন দেখো, কার নেতৃত্বে সমাজতান্ত্রিক জোট গঠিত হয়েছিল? দেখো সমাজতান্ত্রিক জোট কিন্তু সোভিয়েত রাশিয়া বা সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক জোট গঠিত হয়েছিল। মনে রাখবে, কার নেতৃত্বে? সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে। মিত্রশক্তি কোন কোন দেশকে নিয়ে গড়ে ওঠে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো তা মিত্রশক্তি কোন কোন দেশকে নিয়ে গড়ে উঠেছিল? ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন। মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, মিত্রশক্তি, অক্ষশক্তি। তো এই মিত্রশক্তি ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নকে নিয়ে গড়ে উঠেছিল। তার পাশাপাশি তোমাদেরকে বললাম ইম্পর্টেন্ট অক্ষশক্তি, আর অক্ষশক্তি গড়ে উঠেছিল জার্মানি, ইতালি, জাপান এবং স্পেন। তাহলে অক্ষশক্তি গড়ে উঠেছিল জার্মানি, ইতালি, জাপান, স্পেন, এবং মিত্রশক্তি গড়ে উঠেছিল ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন, এই দেশগুলি নিয়ে। মনে রাখবে। চলো, মিত্রশক্তির মধ্যে কোন সমাজতান্ত্রিক দেশ ছিল? দেখো সমাজতান্ত্রিক দেশ আমরা বলেছি কি? রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন। তার মিত্রশক্তির মধ্যে সোভিয়েত ইউনিয়ন ছিল। নেক্সট, ফ্রিডম্যানের মতে ঠান্ডা লড়াই বলতে কি বোঝায়? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অথবা ঠান্ডা লড়াই বলতে কি বোঝো ফ্রিডম্যানের মতে? তো এরকম প্রশ্ন আসবে। তো দেখো, ঠান্ডা লড়াই হলো গরম শান্তি। এটা কে বলেছেন? ফ্রিডম্যান বলেছেন ঠান্ডা লড়াই হলো গরম শান্তি। নেক্সট প্রশ্ন, সুয়েজ সংকট কবে দেখা যায়? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। দেখো সুয়েজ সংকট, এখান থেকে প্রশ্ন আসে। 1956 খ্রিস্টাব্দে সুয়েজ সংকট দেখা দেয়। নেক্সট, কিউবার সংকট কবে দেখা যায়? অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1959 খ্রিস্টাব্দে কিউবায় একটা সংকট দেখা দিয়েছিল, তো কিউবা সংকট। নেক্সট, চার্চিল কোন সালে ফুলটন বক্তৃতা প্রদান করে বা ফুলটন বক্তৃতা দেন? 1946 সালে চার্চিল, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার উইনস্টন চার্চিল কী করে? 1946 সালে ফুলটন বক্তৃতা দিয়েছিলেন। নেক্সট প্রশ্ন, NAM এর পুরো কথাটি কি? দেখো NAM এর পুরো কথা হলো নন অ্যালিগেন্ট মুভমেন্ট। অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট চলে আসবো দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে পশ্চিমী দেশগুলির সামরিক জোটের নাম কি? আবার বলেছি, পশ্চিমী দেশের হলে ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। মনে রাখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে পশ্চিমী দেশগুলির সামরিক জোটের নাম ছিল NATO, অর্থাৎ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। নেক্সট প্রশ্ন দেখো, ট্রুমান নীতি কবে ঘোষিত হয়? দেখো 1947 খ্রিস্টাব্দে ট্রুমান নীতি ঘোষণা করা হয়। মনে রাখতে হবে সালগুলো, কত সাল? 1947 সাল। নেক্সট প্রশ্ন, বর্তমানে বিশ্ব রাজনীতি কোন মেরুকরণের দিকে চলছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। বর্তমান যে আমাদের বিশ্ব রাজনীতি, এটা কোন মেরুকরণের দিকে চলছে? উত্তরটা হবে বর্তমানে বিশ্ব রাজনীতি এক মেরুকরণের দিকে চলছে, দ্বিমেরু নয়, এক মেরুকরণের দিকে চলছে। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপতি ট্রুমানের পররাষ্ট্র সচিব কে ছিলেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো জর্জ সি মার্শাল ছিলেন রাষ্ট্রপতি ট্রুমানের পররাষ্ট্র সচিব। কোন বিশ্বের দেশগুলি জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্ব দেয়? উত্তর হবে তৃতীয় বিশ্বের দেশগুলি কিন্তু কি হয়? জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। জোট নিরপেক্ষ তৃতীয় বিশ্বের দেশ, মনে রাখবে। নেক্সট প্রশ্ন, জোট নিরপেক্ষতা নীতির মূল উৎস কি? এটা পরীক্ষা আসার চান্স রয়েছে এবছর। দেখো জোট নিরপেক্ষ নীতির মূল উৎস পঞ্চশীল নীতির অনুসরণ। তো দেখো 1954 খ্রিস্টাব্দে পঞ্চশীল নীতি হলো জোট নিরপেক্ষতার মূল উৎস, অর্থাৎ জোট নিরপেক্ষতা নীতি পঞ্চশীল নীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। মনে রাখবে। তো 1954 খ্রিস্টাব্দে পঞ্চশীল নীতি হলো জোট নিরপেক্ষতার মূল উৎস। নেক্সট প্রশ্ন, কবে সোভিয়েত রাশিয়ার পতন ঘটে বা সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে? দেখো 1991 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নের পতনের মধ্য দিয়ে আমরা জানতে পারি ঠান্ডা লড়াইয়েরও কিন্তু কি হয়? অবসান ঘটে যায়। তাহলে 1991 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে। চীন নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ কোন বছর লাভ করে? চীন নিরাপত্তা পরিষদ যে আমাদের আছে, তার স্থায়ী সদস্যপদ হিসেবে তোমাদের 1971 সালে কিন্তু কি হয়? এই বছর লাভ করে। 1971 সালে চীন স্থায়ী সদস্যপদ লাভ করে নিরাপত্তা পরিষদে। পেরেস্তাইকো ও গ্লাসনোস্ত নীতি দুটির উদ্গাতা কে ছিলেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রাক্তন সোভিয়েত রানী মিখাইল গর্বাচেভ
সরি এখানে একটু মিস্টেক আছে, মনে রাখবে। তো মিখাইল গর্বাচেভ, ঠিক আছে, পেরেস্তাইকা ও গ্লাসনোস্ত নীতি দুটির উদ্গাতা ছিলেন। চলো, বান্দং সম্মেলনে কটি দেশ যোগদান করেছিল? বান্দং সম্মেলন 1955। তো এই দেশ কিন্তু তোমার 29টি দেশ। বান্দং সম্মেলনে 29টি দেশ যোগদান করেছিল। নেক্সট, বান্দং সম্মেলনে গৃহীত নীতিগুলি কি নামে পরিচিত? বান্দং সম্মেলনে গৃহীত নীতিগুলি বান্দং এর 10টি নীতি নামে পরিচিত। মনে রাখতে হবে 10টি নীতি ছিল, তো বান্দংয়ের 10টি নীতি নামে পরিচিত, অধিক পরিচিত। ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কি? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের যে বিদেশ নীতিটা, সেই নীতিটা চলে কিসের মধ্য দিয়ে? জোট নিরপেক্ষতার নীতি। যে ভারত কোনো জোটেই থাকতে চায় না। তো ভারতের বিদেশ নীতির একটা প্রধান স্তম্ভই হলো জোট ও নিরপেক্ষতা নীতি অনুশীলন বা অনুসরণ। নেক্সট, যে কোনো একটি পঞ্চশীল নীতি উল্লেখ করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পঞ্চশীল নীতি। দেখো, পঞ্চশীল নীতির অন্যতম একটা অর্থ মানে গুরুত্বপূর্ণ অন্যতম হলো কি? শান্তিপূর্ণ সহাবস্থান। শান্তিপূর্ণ সহাবস্থান হলো একটি পঞ্চশীল নীতি। পেরেস্তাইকা বলতে কি বোঝো? দেখো, মনে রাখো, পেরেস্ত্রয়িকা বলতে পুনর্গঠন, পরিবর্তন এবং সংস্কার সাধনকে বোঝানো হয়। ঠিক একইভাবে গ্লাসনোস্ত বলতে কি বোঝো? গ্লাসনোস্ত বলতে মুক্ত মনা হওয়ার জন্য ব্যাপক গণতন্ত্রের প্রতিষ্ঠাকে বোঝায়। নেক্সট প্রশ্ন, BRICS ব্রিক্স কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ। বি ফর ব্রাজিল। আচ্ছা, একটু আগে দেখে নাও। BRICS হলো রাশিয়া, ভারত, ব্রাজিল, চীন ও দক্ষিণ আমেরিকা, এই দক্ষিণ আফ্রিকাকে নিয়ে 2006 সালে গঠিত নৈতিক সহযোগিতা সংস্থা। এটা কি বলছে? BRICS। ইংরেজি লেটার প্রথম অক্ষর অনুযায়ী ব্রিক্স। দেখো, বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়ান, সি ফর চায়না অ্যান্ড এস ফর সাউথ আফ্রিকা। মনে রাখবে, BRICS ব্রিক্স। ব্রিক্স হলো এমন একটি সংস্থা, যে কি সংস্থা? রাশিয়া, ভারত, ব্রাজিল, চীন এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে 2006 সালে গঠিত নৈতিক সহযোগিতা সংস্থা। G77 কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, G77 হলো UNO, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, অর্থাৎ UNO দ্বারা গঠিত 77টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত একটি বাণিজ্যিক উন্নয়নকারী সংস্থা, যেটি UNO নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, আর এটা 1954 সালের 15 জুন গঠিত হয়েছিল UNO এর G77, মনে রাখবে। সিমলা চুক্তি কোন দুটি দেশের মধ্যে সম্পাদিত হয়? সিমলা চুক্তি ভারত পাকিস্তান। মনে রাখবে, ভারত পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি সম্পাদিত হয়। নেক্সট, বিদেশ নীতি কাকে বলে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো, আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্র যে কাজগুলি করে তার সমষ্টিকেই বলা হয় বিদেশ নীতি। অর্থাৎ আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ক্ষেত্রে যে সমস্ত কাজ করে সেটা হচ্ছে বিদেশ নীতি। বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য কি? মনে রাখবে, কোনো বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য রাষ্ট্রের জাতীয় স্বার্থকে রক্ষা করা। নেক্সট প্রশ্ন, কমনওয়েলথ কি? কমনওয়েলথ হলো স্বাধীন রাষ্ট্রগুলির এক স্বেচ্ছামূলক প্রতিষ্ঠান। তো মনে রাখবে, কমনওয়েলথ হলো স্বাধীন রাষ্ট্রগুলির এক স্বেচ্ছামূলক প্রতিষ্ঠান। GATT বা গ্যাট কি? অথবা গ্যাটের পুরো নাম কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, ইংরেজিতেও তোমরা লিখতে পারো, জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড। GATT, G ফর জেনারেল, A ফর এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড। জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড, GATT এর পুরো নাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ। সার্কের পুরো নাম কি? আগেই বলে দিয়েছি তোমাদেরকে, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। মনে রাখবে, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, সার্কের পুরো নাম। সার্কের একটি টেকনিক্যাল কমিটির নাম লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মসূচি রূপায়ণ সম্পর্কিত কমিটি, এটা হলো সার্কের একটি টেকনিক্যাল কমিটি। নেক্সট প্রশ্ন, দেখো, বিদেশ নীতির অভ্যন্তরীণ উপাদানগুলি কি কি? দেখো, বিদেশ নীতির অভ্যন্তরীণ উপাদানগুলি হলো ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, জাতীয় ঐতিহ্য, জাতীয় সংস্কৃতি, মূল্যবোধ, রাজনৈতিক নেতৃত্ব, জনমত প্রভৃতি। এগুলো হলো বিদেশ নীতির অভ্যন্তরীণ উপাদান। নেক্সট, বিদেশ নীতির বাহ্যিক উপাদানগুলি কি কি? বিদেশ নীতির ওগুলো যদি অভ্যন্তরীণ হয়, বাহ্যিক উপাদান হলো বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি, তারপরে বিশ্ব জনমত, প্রতিবেশী রাষ্ট্রের ক্রিয়া প্রতিক্রিয়া। এগুলো হলো বিদেশ নীতি এর বাহ্যিক কিছু উপাদান। নেক্সট, সার্কের সনদে মোট ধারা সংখ্যা কটি? মনে রাখবে, সার্কের সনদে আমাদের ভারতীয় সংবিধান বলেনি, কিন্তু সার্কের সনদে বলছে, তাহলে মোট ধারা হচ্ছে 10টি। সার্কের পুরো নাম সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এই সার্ক 1985 নাকি 1885 সালে, 1985 সালে গড়ে উঠেছিল সার্ক। একটু দেখে নেবে সালটা, মনে রাখবে, সার্কের সালটা মনে রাখতে হবে, 1985 মনে হচ্ছে। যাই হোক, দেখো, মোট ধারার সংখ্যা হচ্ছে 10টি। দেখো, সার্কের একটি দুর্বলতা চিহ্নিত করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরীক্ষা, এটা কিন্তু বারবার পরীক্ষা আসে, যে সার্কের একটি দুর্বলতা হলো কি? সদস্য রাষ্ট্রগুলির মধ্যে অভ্যন্তরীণ বিবাদ। সার্কের যে রাষ্ট্রগুলো আছে,
এই সার্কের যে রাষ্ট্রগুলো রয়েছে সদস্য রাষ্ট্র তাদের মধ্যে অভ্যন্তরীণ বিবাদ চলে। তো এটাই কিন্তু সার্কের একটা দুর্বলতা বলা যেতে পারে। ভিয়েতনাম যুদ্ধে মার্কিন আগ্রাসনে ভারতের ভূমিকা কী ছিল? দেখো ভিয়েতনামের যুদ্ধে মার্কিন আগ্রাসনে ভারত যুক্তরাষ্ট্র কি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনকে ভারত কিন্তু মেনে নিতে পারেনি। অর্থাৎ ভিয়েতনাম যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনকে ভারত মেনে নেয়নি। আন্তর্জাতিক ক্ষেত্রে একটি নিরপেক্ষ রাষ্ট্রের নাম লেখো। আন্তর্জাতিক ক্ষেত্রে একেবারে নিরপেক্ষ, কোনো সমস্যা নেই। কি সেটা হচ্ছে সুইজারল্যান্ড, আন্তর্জাতিক ক্ষেত্রে একটি নিরপেক্ষ রাষ্ট্র। SAFTA সাফটা, এই সাফটা বলতে কি বোঝো? দেখো SAFTA সাফটা হলো সার্কভুক্ত দেশগুলির মধ্যে বিশেষ সুবিধাপ্রাপ্ত বাণিজ্যিক এলাকা গঠনের একটি উদ্যোগ। এটা কি বলা হচ্ছে? সাফটা। আরও একবার বলে দিচ্ছি, সাফটা এটি সার্কভুক্ত দেশগুলির জন্য বিশেষ সুযোগ সুবিধা প্রাপ্ত বাণিজ্যিক এলাকা গঠনের একটি উদ্যোগ। নেক্সট প্রশ্ন দেখো, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? মনে রাখবে সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশের রাজধানী ঢাকায়। পররাষ্ট্রনীতির সংজ্ঞা দাও। দেখো একটি রাষ্ট্রের বৈদেশিক সম্পর্ক যে নীতির মাধ্যমে পরিচালিত হয় তাকেই পররাষ্ট্রনীতি বলা হয়। নেক্সট, সার্কের যে কোনো 4টি সদস্য রাষ্ট্রের নাম লেখো। সার্কের 4টি সদস্য রাষ্ট্র হলো ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান ও নেপাল। ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান ও নেপাল। সার্কের যে 4টি সদস্য দেশ আছে, আমি বলেছিলাম সার্কের সদস্য রাষ্ট্রগুলো মনে রাখার জন্য একটা টেকনিক আছে, MBBS পেন, MBBS PAIN, MBBS পেন। তো এইভাবে কিন্তু তোমরা মনে রাখতে পারবে সার্কের যে সদস্য রাষ্ট্রগুলো রয়েছে, MBBS PAIN, 8টি সদস্য। ওকে, এটা মনে রাখবে। সার্কের কবে উদ্ভব হয় এবং কত সালে সার্ক প্রতিষ্ঠিত হয়? মনে রাখো সার্কের 1985, দেখো আমি তোমাদেরকে বলেছিলাম 1985, ঠিক আছে মনে রাখবে। 1985 সালের 8ই ডিসেম্বর সার্কের কিন্তু উদ্ভব হয়। 1985 8ই ডিসেম্বর সার্ক প্রতিষ্ঠিত হয়। মনে রাখবে সার্কের একটি সীমাবদ্ধতা, আবার একটা রিপিটেড কোয়েশ্চেন দেখো, সার্কের একটি সীমাবদ্ধতা হলো কি? যে অভ্যন্তরীণ শক্তির বিবাদ, এটা বলতে পারো। ওইটা যদি মনে না থাকে, সদস্য রাষ্ট্রগুলি অভ্যন্তরীণ বিবাদ সার্কের একটা দুর্বলতা বা সমস্যা। আর একটা কি আছে, যে দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদ মোকাবিলায় সদস্য রাষ্ট্রগুলির সম্মিলিত প্রয়াস গ্রহণের একটা বড়ই অভাব। কোনো দেশ প্রত্যেকটা দেশ সমর্থন করছে না। দেখো সার্কের একটি উদ্দেশ্য উল্লেখ করো। দেখো সার্কের একটি উদ্দেশ্য হলো কি? দক্ষিণ আফ্রিকা, সার্কের পুরো নামটাই কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন। তাহলে সাউথ মানে দক্ষিণ আফ্রিকার বা দক্ষিণ এশিয়ার মানুষের কল্যাণ সাধন আর জীবনযাপনের মানটাকে আরও উন্নত করা, এটাই হচ্ছে সার্কের একটা উদ্দেশ্য। তোমাদের সার্কের পুরো নাম মনে থাকলেই পারবে, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। তো দেখো এরপরে নেক্সট প্রশ্ন, ভারতের পরমাণু নীতির মূল কথা কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের পরমাণু নীতির মূল কথা হলো নো ফার্স্ট স্ট্রাইক, অর্থাৎ প্রথম আঘাত নয়। এটা যে ভারতের পরমাণু নীতির মূল কথা, ভারত কখনোই কাউকে প্রথমভাবে আঘাত করবে না। আঘাত করলে আঘাত করবে, কিন্তু প্রথম কাউকে আঘাত নয়। এটা ভারতের পরমাণু একটা নীতি বলা যেতে পারে। ওকে, নেক্সট প্রশ্ন, সার্কের একটি নীতি উল্লেখ করো। দেখো এই ধরনের সার্কের নীতি উত্তর, এই ধরনের সহযোগিতা দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক সহযোগিতার বিকল্প নয়, তার অনুপূরক। এটাই হলো সার্কের একটি নীতি। ভারতের বিদেশ নীতির মূল উপাদান কি বা বিদেশ নীতির মূল স্তম্ভ কি? মনে রাখো উত্তর, ভারতের বিদেশ নীতির মূল উপাদান হলো জাতীয় মুক্তি আন্দোলনকে সমর্থন করা। এটা হলো ভারতের বিদেশ নীতির মূল লক্ষ্য। দেখো কে প্রথম সার্ক গঠনের প্রস্তাব দেয়? দেখো 1985 সালে, আমি বলে দিচ্ছি 1985 সালে বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ প্রথম সার্ক গঠনের প্রস্তাব দেন। মনে রাখবে। প্রকৃত অর্থে জোট নিরপেক্ষতা বলতে কী বোঝায়? দেখো রাষ্ট্রবিজ্ঞানে জোট নিরপেক্ষতা বলতে কী বোঝো? জাতীয় স্বার্থ অনুযায়ী স্বাধীন নীতির অনুসরণকেই জোট নিরপেক্ষতা বলা হয়। জাতীয় স্বার্থ অনুযায়ী স্বাধীন নীতির অনুসরণকেই জোট নিরপেক্ষতা বলা হয়। নেক্সট পয়েন্ট, ভারতের পররাষ্ট্রনীতির লক্ষ্য কী? উত্তর হবে বিশ্ব শান্ত প্রতিষ্ঠা করায় ভারতের পররাষ্ট্রনীতির লক্ষ্য। সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত? দেখো সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় আমেরিকার নিউ ইয়র্ক শহরে অবস্থিত। নেক্সট, আন্তর্জাতিক আদালতে বিচারপতির সংখ্যা কটি? আন্তর্জাতিক অর্থে ইন্টারন্যাশনাল কোর্ট বিচারপতির সংখ্যা রয়েছে 15 জন। সাধারণ সভার অধিবেশন কবে বসে? দেখো সাধারণ সভার প্রতি বছর মাসের শেষের তৃতীয় মঙ্গলবার সাধারণ সভার বার্ষিক অধিবেশন বসে। মনে রাখতে হবে প্রতি বছর মাসের শেষের তৃতীয় যে মঙ্গলবার সাধারণ সভার বার্ষিক অধিবেশন বসে। নেক্সট প্রশ্ন, সাধারণ সভার অধিবেশনে কতজন সভাপতি ও সহসভাপতি নির্বাচিত হন? উত্তর, সাধারণ সভার অধিবেশনে একজন সভাপতি এবং 21 জন সহসভাপতি নির্বাচিত হন। নেক্সট প্রশ্ন দেখো, WHO পুরো নাম কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন।
এটা WHO এর পুরো নাম কি? IMF এর পুরো নাম কি পরীক্ষা আসবে? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এটা হচ্ছে IMF এর পুরো নাম। আন্তর্জাতিক অর্থ ভান্ডারের সদর দপ্তর কার্যালয় কোথায় অবস্থিত? আন্তর্জাতিক অর্থ ভান্ডারের সদর কার্যালয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত। মনে রাখবে, আন্তর্জাতিক অর্থ ভান্ডারের সদর দপ্তর বা সদর কার্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত। নেক্সট প্রশ্ন, ইউনেস্কো এর পুরো কথা কি একবার বলে দিই। ইউনেস্কো মানে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এটা ইউনেস্কো তো কীভাবে গঠিত হয় দেখো, এটা একটি সাধারণ সম্মেলন, একটি পরিচালক পরিষদ ও একটি কর্ম দপ্তর নিয়ে ইউনেস্কো গঠিত হয়। নেক্সট প্রশ্ন, বর্তমানে নিরাপত্তা পরিষদের 10টি অস্থায়ী সদস্য রাষ্ট্র কারা? মনে রাখতে হবে, বর্তমানে নিরাপত্তা পরিষদের 10টি অস্থায়ী সদস্য রাষ্ট্র। 2013 সালের পরিসংখ্যান অনুযায়ী নিরাপত্তা পরিষদের 10টি অস্থায়ী রাষ্ট্র হলো আজারবাইজান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, গুয়াতেমালা, রিপাবলিক অফ কোরিয়া, মরক্কো, পাকিস্তান, লুক্সেমবার্গ, রোয়ান্ডা, টোগো ইত্যাদি। তাহলে এইটা হলো 10টি অস্থায়ী সদস্য রাষ্ট্র, মনে রাখবে। নেক্সট প্রশ্নে চলে আসবো, জাতিপুঞ্জের সনদ কিভাবে সংশোধিত হয়? তো জাতিপুঞ্জের সনদ কীভাবে আমরা সংশোধন করতে পারি? নিরাপত্তা পরিষদের সম্মতিক্রমে সাধারণ সভায় উপস্থিত ভোটদানকারী সদস্যের 2/3 ভোট জাতিপুঞ্জের সনদ সংশোধনে কার্যকরী হয়। নেক্সট প্রশ্ন, নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা চিহ্নিত করো। দেখো, সার্কের দুর্বলতা বলেছি। নিরাপত্তা পরিষদের দুর্বলতা কি? ভেটো ব্যবস্থার প্রচলনের ফলে শান্তি ভঙ্গকারী রাষ্ট্রের বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে ব্যর্থতা নিরাপত্তা পরিষদের একটি সবথেকে বড় দুর্বলতা। আবার বলছি, নিরাপত্তা পরিষদের দুর্বলতা কি? ভেটো ব্যবস্থার প্রচলনের ফলে শান্তি ভঙ্গকারী রাষ্ট্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে ব্যর্থতা নিরাপত্তা পরিষদের একটি বড় দুর্বলতা ছিল। নেক্সট প্রশ্ন, শান্তির জন্য ঐক্য প্রস্তাব কবে গৃহীত হয়েছে বা অর্থ কি? শান্তির জন্য ঐক্য প্রস্তাব 1950 সালে জাতিপুঞ্জের গৃহীত একটি প্রস্তাব। এই প্রস্তাবে আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠার ব্যাপারে সাধারণ সভাকে ক্ষমতা দেওয়া হয়েছে। নেক্সট দেখো, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিরা কিভাবে নির্বাচিত হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপত্তা পরিষদ এবং সাধারণ সভায় পৃথকভাবে অনুষ্ঠিত ভোটে যে প্রার্থীরা সবচেয়ে বেশি ভোট পান তারা আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতি হিসেবে নির্বাচিত কিন্তু হয়ে যান। নেক্সট প্রশ্ন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের যে কোনো একটি গুরুত্বপূর্ণ কাজ লেখো। সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের একটি গুরুত্বপূর্ণ কাজ হলো, সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের একটি গুরুত্বপূর্ণ কাজ দেখো, প্রশাসন এবং বিভিন্ন শাখা সংগঠনে কাজকর্মের সাথে সমন্বয় সাধন করা। নেক্সট প্রশ্ন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা প্রদান এর অর্থ কী? নিরাপত্তা পরিষদে দেখো, স্থায়ী সদস্যদের দেওয়া ভেটো ক্ষমতার এর অর্থ হলো পদ্ধতিগত বিষয় ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের অসম্মতিসূচক ভোটদানের অধিকার রয়েছে, মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন চলে আসছি, সাধারণ সভা কিভাবে গঠিত হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। সম্মিলিত জাতিপুঞ্জের সব সদস্য রাষ্ট্র নিয়ে সাধারণ সভা কিন্তু গঠিত হয়। বর্তমানে এর সদস্য সংখ্যা ছিল 193। নেক্সট প্রশ্ন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের প্রস্তাবনা কি সনদের মূল অংশ? দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের প্রস্তাবনা সনদের মূল অংশ নয়। নেক্সট প্রশ্ন, নিরাপত্তা পরিষদে 5টি স্থায়ী সদস্য রাষ্ট্রের নাম লেখো। নিরাপত্তা পরিষদে 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র বলেই দিয়েছি, না নিরাপত্তা পরিষদ বলিনি, তো মনে রাখবে, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, গণসাধারণতন্ত্রী চীন, গ্রেট ব্রিটেন ও ফ্রান্স। নিরাপত্তা পরিষদে 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র। নেক্সট দেখো, নিরাপত্তা পরিষদ কিভাবে গঠিত হয়? দেখো, ইউএনের নিরাপত্তা পরিষদ স্থায়ী 5টি সদস্য রাষ্ট্র এবং অস্থায়ী 10টি সদস্য রাষ্ট্র নিয়ে, অর্থাৎ মোট 15টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত হয়। নেক্সট, আন্তর্জাতিক বিচারালয়ের এলাকাগুলি কটি ভাগে বিভক্ত? দেখো, আন্তর্জাতিক বিচারালয়ের এলাকা অর্থাৎ ICI, ইন্টারন্যাশনাল কোর্ট, তো এই আন্তর্জাতিক বিচারালয়ের এলাকাগুলি 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে স্বেচ্ছাধীন এলাকা, 2 আধা আবশ্যিক এলাকা এবং 3 পরামর্শ দানমূলক এলাকা। নেক্সট প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের যে কোনো একটি এজেন্সির নাম লেখো। তাহলে সম্মিলিত জাতিপুঞ্জের যে কোনো একটি এজেন্সি হলো ILO অর্থাৎ ইন্ডিয়ান লেবার অর্গানাইজেশন। তো এটা আন্তর্জাতিক শ্রম সংস্থা, বাংলায় বলছে আন্তর্জাতিক শ্রম সংস্থা, ঠিক আছে। এটা সম্মিলিত জাতিপুঞ্জের একটি এজেন্সি। নেক্সট, আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, আন্তর্জাতিক বিচারালয় জার্মানির হেগ শহরে অবস্থিত। জাতিপুঞ্জের সনদ সংশোধন কিভাবে হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, সনদের 108 নম্বর ধারা অনুযায়ী সংশোধনী প্রস্তাব দিয়ে নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য রাষ্ট্রই সাধারণ সভার 2/3 সদস্য রাষ্ট্র কর্তৃক অনুমোদিত হলেই এটা কিন্তু গৃহীত হয়ে যায়। জাতিপুঞ্জের সনদ কিভাবে গৃহীত হয়? নেক্সট, মস্কো ঘোষণা কি?
দেখো মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন, ফর্মোজা এবং চীনের পররাষ্ট্রমন্ত্রীরা মস্কোতে মিলিত হয়ে যে ঘোষণার দ্বারা জাতিপুঞ্জ প্রতিষ্ঠার জন্য একটি যুগ্ম ইস্তেহার প্রকাশ করেন তাকেই মস্কো ঘোষণা বলে। তেহরান ঘোষণা কি? দেখো রুজভেল্ট, স্টালিন, চার্চিল তেহরান শহরে মিলিত হয়ে যে ঘোষণাপত্র প্রকাশ করেন তাই তেহরান ঘোষণা নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, অর্থনৈতিক সামাজিক পরিষদের একটি বিশেষজ্ঞ সংস্থার নাম লেখো। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি বিশেষজ্ঞ সংস্থা হলো বিশ্ব বাণিজ্য সংস্থা। অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের একটি বিশ্বস্ত সংস্থা। নেক্সট প্রশ্ন, বিশেষজ্ঞ সংস্থা। সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হওয়ার সময়ে সদস্য রাষ্ট্রের সংখ্যা উল্লেখ করো। দেখো সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হওয়ার সময়ে সদস্য রাষ্ট্র ছিল 59 অর্থাৎ 59। সম্মিলিত জাতিপুঞ্জ কোন দুটি সংগঠন জাতিপুঞ্জের সনদ সংশোধনে অংশগ্রহণ করে? সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ জাতিপুঞ্জের সনদ সংশোধনে কিন্তু অংশগ্রহণ করে। মনে রাখতে হবে সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ জাতিপুঞ্জের সনদ সংশোধনে অংশগ্রহণ করে। নেক্সট দেখো সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরি প্রতিষ্ঠান নাম কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতিসংঘ বা লিগ অফ নেশনস হলো সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরি প্রতিষ্ঠান। দেখো আন্তর্জাতিক আটলান্টিক সনদ কাদের মধ্যে হয়েছিল? মনে রাখবে চার্চিল এবং রুজভেল্টের মধ্যে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়েছিল। তো এই ছিল তোমাদের জন্য সেরা 100টি এসসিকিউ টাইপ প্রশ্নপত্র নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও। আমাদের কাছে এই মুহূর্তে এমসিকিউ টাইপ প্রশ্ন রয়েছে। এই এমসিকিউ টাইপ প্রশ্ন নিয়ে আমরা একটু পরে ভিডিও আসছি, তাই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের এখান থেকে যে এসসিকিউগুলো করানো হলো এখান থেকেই তোমরা অধিকাংশ কমন পাবে। আর খুব ভালোভাবে প্র্যাকটিস দাও। বড় প্রশ্নের সাজেশন আমরা ইতিমধ্যে আপলোড করে দিয়েছি, সেই সাজেশন তোমরা যদি দেখতে চাও আমাদের এই চ্যানেলে ভিডিও আছে, তোমরা তাড়াতাড়ি দেখে নাও। বড় প্রশ্নগুলো প্রত্যেকটাই 100% কমন পাবে। আমরা তোমাদেরকে ফ্রি পিডিএফ দেওয়ার চেষ্টা করব, তাই আমাদের চ্যানেলের সাথে থাকো। তোমাদের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও তোমাদেরকে আরও একবার জানাই এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।